হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 7 এর পরিবেশ বিজ্ঞান রায় মার্টিনের যে কোশ্চেন অ্যান্সার মানে প্রশ্ন বিচিত্রা থেকে আমরা যে কোশ্চেন অ্যান্সার গুলো করি তার আজকে আমরা পেজ নম্বর 213 থেকে শুরু করব। ঠিক আছে, তোমাদের মধ্যে অলরেডি অনেকেই আগের ক্লাসগুলো দেখেছো, যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নাও। আর তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ক্লাসগুলো দেখার পরে কিন্তু সাবস্ক্রাইব করো না, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নেক্সট যে নোটিফিকেশন সেগুলো কিন্তু আসবে না। তো সেই কারণে যারা নতুন আছো আজকে ক্লাসে তাদের প্রত্যেককে বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তার সাথে সাথে তোমরা আগের ক্লাসগুলো যদি ডেসক্রিপশনে নাও পেয়ে থাকো বা ডেসক্রিপশন যদি বুঝতে না পারো, তো তোমরা যে ভিডিও দেখছো সেই ভিডিও নিচে যে চ্যানেলের নাম আছে তার উপর ট্যাপ করতে এবং তারপরে দেখো এখান থেকে চ্যানেলের ভিতরে ঢুকে গেলে এবং তারপরে এখানে প্লে লিস্টে যদি চলে আসো, দেখো এখানে তোমরা ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞানের কিন্তু প্লে লিস্ট পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 2025-এর প্রশ্ন বিচিত্রা পেজ নম্বর ধরেই প্রত্যেকটা দেওয়া আছে, তো সেই কারণে ওখানে গিয়ে তোমরা পরপর কিন্তু স্কুলগুলো কমপ্লিট করতে পারো। ওকে, দেখো ফার্স্টে আমাদের কোয়েশ্চেন কি আছে, দেখো দেওয়া আছে প্রদত্ত কোনটি স্বপ্রভ বস্তু মানে যার নিজস্ব আলো আছে। এখানে আমরা পেন্সিল, টেবিল, জ্বলন্ত বাল্ব এবং বই, তার মধ্যে আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর, কারণ বাল্ব যেহেতু জ্বলছে সেক্ষেত্রে এর নিজস্ব আলো আছে, বাকিগুলো আলো নেই। তারপরে দেখো বলেছে সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্বীয় প্রতিফলন হবে না তা হলো। যে অক্ষরটির কি কি অক্ষর দেওয়া আছে দেখো, আর, এস, ও এবং সি। তাহলে দেখো প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওর যদি পার্শ্ব পরিবর্তন ঘটে এটা কিন্তু সেরকমই দেখতে লাগবে, তো সেই কারণে আমাদের অপশন সি হবে সঠিক উত্তর। দেন চলে আসতো নিচেরটায় 3 নম্বর, প্রদত্ত পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থ হলো কোবাল্ট, প্লাস্টিক, রাবার এবং কাঠ। তো প্রদত্ত পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থ কোনটা? চৌম্বক পদার্থ এখানে খেয়াল করো, কোবাল্ট, প্লাস্টিক, রাবার এবং কাঠ। যদি খেয়াল করো তাহলে এখানে আমাদের দেখতে হবে চৌম্বক মানে কি, সেটা ধাতব পদার্থ হতে হবে। তো এখানে বাকিগুলো মানে প্লাস্টিক, রাবার, কাঠ প্রত্যেকটাই কিন্তু অধাতব, সেক্ষেত্রে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর। দেন চলে আসছে চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় কোথায়? মধ্যভাগে, ঠিক দুই প্রান্তের কাছাকাছি, না সর্বত্র? তো এখানে প্রথম কথা, মধ্যভাগ আর সর্বত্র, এই দুটো তো একদম ক্রস হয়ে যাবে। ঠিক আছে, এটা কাটা হবে। তো এখানে পড়ে থাকছে আমাদের ঠিক দু প্রান্তে আর দু প্রান্তের কাছাকাছি, সেক্ষেত্রে আমাদের অপশন সি কারেক্ট হবে, কারণ এখানে দু প্রান্তের কিন্তু কাছাকাছি এটা হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে আছে দেখো বাল্বের যে অংশ আলো দেয় সেটি হলো কাঁচ, ফিলামেন্ট, তামার মোটা তার আর নাইট্রোম তার। তো এখানে বাল্বের যে অংশ আলো দেয়, এখানে মেইনলি আমাদের ফিলামেন্ট গরম হয়ে গিয়েই কিন্তু আলো দেয়, সেক্ষেত্রে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। তারপর হচ্ছে তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সব থেকে বেশি ব্যবহৃত হয়। তড়িৎ বর্তনী বলেছে, তার মানে কি, যেটা থ্রুতে কারেন্ট বা আমরা বিদ্যুৎ বললে সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করে কিসের মাধ্যমে? তো এখানে আমরা প্রত্যেকেই জানি স্টিল, রূপো, তামা, লোহা সবাই কিন্তু পরিবহন করতে পারে, কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয় তামা, সেক্ষেত্রে অপশন সি হবে সঠিক উত্তর। তারপরে আচ্ছা এখানে তোমাদের আরেকটা কোয়েশ্চেন আমি দিই, যে যদি বলা হতো এখানে সব থেকে বেশি তড়িৎ পরিবহন করতে পারে কোন ধাতু, তাহলে এখানে কোন অপশনটা হতো? যেটা হবে তোমরা কমেন্ট করে আমাকে জানাও, যার অ্যান্সার ঠিক হবে আমি তার অ্যান্সারে হার্ট চিহ্ন দিয়ে দেবো, যাতে বাকিরা বুঝতে পারো যে কোনটা সঠিক উত্তর। ঠিক আছে, নাও চলে আসো নেক্সট কোয়েশ্চেন 7 নম্বর, বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে সৌরশক্তি, চন্দ্রশক্তি, তারামণ্ডলের শক্তি, জীবাশ্ম জ্বালানি থেকে। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি জীবাশ্ম জ্বালানি, কারণ কি, কয়লা, পেট্রোল, ডিজেল যাই আমরা ব্যবহার করি না কেন এগুলো সবই কিন্তু জীবাশ্ম জ্বালানি, কারণ এগুলো প্রত্যেকটাই মাটির তলা থেকে আসে। আর এখানে যদি সৌরশক্তি, চন্দ্রশক্তি বা তারামণ্ডলের শক্তি বলি তাহলে এগুলো সবই কিন্তু আমাদের প্রাকৃতিক শক্তি, তো এগুলো সেক্ষেত্রে আমাদের জীবাশ্ম জ্বালানি নয়, এবং আমরা বর্তমানে যা ব্যবহার করি তার বেশিরভাগ কিন্তু এগুলো থেকে আসে না, কিছু মাত্রায় বলতে পারো আমাদের সৌরশক্তি থেকে আসে, জলশক্তি, বায়ু শক্তি এগুলো থেকে আসে, তাই না? তো নাও এবার আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির উৎস হলো তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ এবং কোনোটিই নয়। তো এখানে একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস এখানে যদি খেয়াল করো, আমি একটু আগে এখানে যেগুলো বললাম তার মধ্যে জলবিদ্যুৎ আছে, তো সেই কারণে জলবিদ্যুৎ। এবার দেখো তোমাদের মনে হতে পারে তাপবিদ্যুৎ কেন নয়? ঠিক আছে, গরম জলকে ফুটিয়ে তো তাপবিদ্যুৎ তৈরি করা যেতে পারে। তো এক্ষেত্রে দেখো তাপবিদ্যুৎ এই কারণে নয়, কারণ এখানে তাপবিদ্যুৎ তাপ উৎপন্ন করতে গেলে তোমাকে কয়লা পোড়াতে হবে, পুড়িয়ে তারপরে তুমি জলকে গরম করবে বা এগুলো করবে। তো সেই কারণে এখানে তাপবিদ্যুৎ কিন্তু আমাদের সেই আলটিমেটলি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। তার জন্য কি পরিবেশ থেকে প্রচুর কয়লার দহন হবে, আর কয়লা দহন হওয়া মানে কি প্রচুর ধোঁয়া পরিবেশে নির্গত হবে, তাই না? তো এই কারণে তো এখানে আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবার চলে আসে আমরা তারপরে শূন্যস্থান পূরণ করো, বলেছে এক্স রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী রন্ট জেন এখানে হবে, তাহলে এক্স রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী রন্ট জেন। ওকে, নেক্সট চলে আসে বলেছে পেট্রোলিয়াম এক প্রকার ড্যাশ জ্বালানি। তো পেট্রোলিয়াম এক প্রকার আমাদের জীবাশ্ম জ্বালানি। ইউ আকৃতির চুম্বককে ড্যাশ চুম্বক বলে, তো ইউ আকৃতির চুম্বককে অশ্বক্ষুরাকৃতি চুম্বক বলে। নেক্সট চলে আসছো, আচ্ছা এখানে চুম্বকটা দেওয়ার দরকার নেই, শুধু অশ্বক্ষুরাকৃতি দেবে, কারণ এখানে চুম্বক লেখাই আছে। নেক্সট দেখো বলেছে বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ড্যাশ ব্যবহার করা হয়। তো এখানে বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ ব্যবহার করা হয়। ওকে, নেক্সট বলেছে নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়। এটা ঠিক, কারণ বিক্ষিপ্ত প্রতিফলনে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। একটি দণ্ডচুম্বকে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দণ্ডচুম্বকটি সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে।
ঠিক না ভুল? এটা অবশ্যই ভুল, কারণ আমরা জানি দণ্ড চুম্বকের মাঝখানের অঞ্চলকে উদাসীন অঞ্চল বলে, যেখানে কোনো রকম চুম্বক আকর্ষণ ক্ষমতা দেখায় না। সেক্ষেত্রে আমাদের দুই প্রান্তেই লোহার গুঁড়োগুলো বেশি আটকে থাকে, তাই না? নেক্সট চলে আসো, বলেছে এলইডি তে ফিলামেন্ট থাকে না। তো এলইডি তে ফিলামেন্ট থাকে না, এটা হচ্ছে ঠিক, কারণ এলইডি তে আমাদের ফিলামেন্ট থাকে না, এখানে নেগেটিভ পজিটিভ থাকে, যার মাধ্যমে যখন মানে ইলেকট্রন পাস হয় সেখান থেকে হচ্ছে আলো উৎপন্ন হয়। আমরা বলতে পারি এটা তড়িৎ শক্তি আমাদের আলোক শক্তিতে মানে নির্গত হয়, বা তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, নেক্সট চলে আসো, বলেছে হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো এটা হচ্ছে ভুল, কারণ তাপবিদ্যুৎ কেন্দ্রে আলটিমেটলি কয়লা পুড়িয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাই না? চলো এবার চলে আসি আমরা নেক্সট, কি বলেছে দেখো, দুই একটি বাক্যে উত্তর দাও। পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত ডিগ্রি কোণে হচ্ছে অবস্থান করে? তোমরা যদি পেরিস্কোপ যন্ত্রটা দেখে থাকো, যেটা আমরা হচ্ছে ক্লাসেও পড়ানোর সময় বলেছিলাম, এটা কিন্তু একে অপরের সাথে মানে দুটি কোণ পরস্পরের সাথে 45 ডিগ্রি কোণ হচ্ছে করে থাকে। তো এক্ষেত্রে আমাদের 45 ডিগ্রি কোণ হচ্ছে দুটি দর্পণ অবস্থান করে। ওকে, নেক্সট চলে আসো, বলেছে ছায়ার গাঢ় অঞ্চলকে কি বলে? তো ছায়ার গাঢ় অঞ্চলকে নিবিড় ছায়া বা প্রচ্ছায়া বলে। ঠিক আছে, এটা তোমরা খেয়াল রাখো, নিবিড় ছায়া বা প্রচ্ছায়া, দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। যদিও তোমাদের বইতে প্রচ্ছায়া দেওয়া আছে, তোমরা প্রচ্ছায়াটা দেওয়ার চেষ্টা করবে। ওকে, আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত? তো আমরা প্রত্যেকেই জানি আপতন কোণ তার প্রতিফলন কোণের সাথে হচ্ছে সমান, মানে হচ্ছে মানে সমান কোণ উৎপন্ন করে। সেক্ষেত্রে আমাদের আপতন কোণ এবং প্রতিফলন কোণের সমষ্টি যখন 90 বলেছে, তাহলে দুটোর মানে যে কোনো একটি যদি বলে প্রতিফলন কোণ, তাহলে এটা কি হবে 90/2, তাহলে 45 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট চলে আসো, পৃথিবী নিজে একটি বিরাট চুম্বক, এই কথাটি সর্বপ্রথম কে বলে? তো এটি সর্বপ্রথম বলেন উইলিয়াম গিলবার্ট। তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে, এটা তোমাদের বইয়ের বাইরে, কারণ এই অ্যান্সারটা কিন্তু বইতে দেওয়া নেই। ওকে, এটা খেয়াল রাখবে। তড়িতের সুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ দাও। তড়িতের সুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ হলো তামা, অ্যালুমিনিয়াম। তাহলে তড়িতের সুপরিবাহী দুটি পদার্থের নাম কি? তামা এবং অ্যালুমিনিয়াম। তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়? তো তড়িৎ প্রবাহ বলতে বোঝায় হচ্ছে ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। তো এখানে আমরা পেট্রোল, ডিজেল এগুলোর নাম দিতে পারি, কারণ এগুলো হচ্ছে কিন্তু তরল জীবাশ্ম জ্বালানি। দেন চলে আসছে বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? তো বায়োগ্যাসের মুখ্য উপাদান মিথেন। এছাড়া আমরা বিউটেনও রাখতে পারি, কারণ বিউটেনও কিন্তু বায়োগ্যাসের মধ্যে হচ্ছে অনেক পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, তারপর বলেছে দু তিনটি বাক্যে উত্তর দাও। তো আপতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত? তো আপতন কোণ প্রতিফলন কোণের সাথে সর্বদা সমান কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে আমরা বলতে পারি আপতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণ 60 ডিগ্রি হবে। ওকে, নেক্সট চলে আসো, বলেছে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো। তো নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য এখানে সুন্দর করে লেখা আছে। তো দেখো, নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত যে রশ্মি সেগুলো কিন্তু একটি নির্দিষ্ট দিকে যায়, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত যে রশ্মি সেগুলো কিন্তু একে অপরের থেকে হচ্ছে আলাদা আলাদা কোণ উৎপন্ন করে এবং হচ্ছে আলাদা আলাদা দিকে কিন্তু ছড়িয়ে পড়ে। নেক্সট আছে নিয়মিত প্রতিফলনের প্রতিফলক তলটি সবসময় হচ্ছে মানে এখানে প্রতিফলন দেওয়া আছে, এটা নিয়মিত প্রতিফলন মসৃণ পৃষ্ঠে ঘটে, বা আমরা বলতে পারি প্রতিফলক তলটি মসৃণ হয় বা সমান হয়। কিন্তু আমাদের বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলন মানে বিক্ষিপ্ত প্রতিফলন যেটা, এটা কিন্তু অমসৃণ পৃষ্ঠে বা অমসৃণ তলে ঘটে, যেটাকে আমরা এভাবেও বলতে পারি যে প্রতিফলক তলটি অমসৃণ প্রকৃতি। বোঝা গেল? দুভাবেই আমরা কিন্তু এটাকে লিখতে পারি। আই হোপ বুঝতে পারছো তোমরা প্রত্যেকে। তো স্টুডেন্ট, একদম প্রথমেই যেটা বলছিলাম, ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং তার সাথে সাথে তোমরা হচ্ছে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো যে আদৌ ক্লাসগুলো তোমাদের কতটা হচ্ছে ইউজফুল হচ্ছে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। বলেছে চুম্বকের বিভিন্ন ধর্মগুলি লেখো। চুম্বকের বিভিন্ন ধর্মগুলি কি কি? দেখো, চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট মানে যে কোনো হচ্ছে চুম্বক পদার্থকে আকর্ষণ করে। এক। 2 নম্বর বলতে পারি চুম্বকের দুই প্রান্তে চুম্বকত্ব সব থেকে বেশি, বা চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি, এটা বলতে পারি, এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর ধর্ম কি বলা যেতে পারে? যে চুম্বককে মুক্তভাবে ঝোলালে এটি সর্বদা উত্তর দক্ষিণে মুখ করে থাকে, বা উত্তর দক্ষিণের দিকে স্থির হয়ে থাকে। ওকে, নেক্সট চলে আসো 4 নম্বর। বলেছে কোন চুম্বকের চুম্বকত্ব কি কি কারণে নষ্ট হয়? তো চুম্বকে বেশি গরম করলে, জোরে আঘাত করলে, এগুলো আমরা পয়েন্ট করে করে লিখবো যে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হতে পারে বলে হাইফেন দিয়ে নিচে 1 2 করে এটা যেরকম পয়েন্ট করে লেখা আছে, এটাকেও তোমরা কিন্তু সেইভাবে পয়েন্ট করে লিখবে। সেক্ষেত্রে চুম্বককে বেশি গরম করলে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে বলা যেতে পারে চুম্বককে জোরে আঘাত করলে বা বাইরে থেকে জোরে আঘাত করা হলে চুম্বকত্ব নষ্ট হতে পারে। আর 3 নম্বর বিদ্যুৎ প্রবাহ ঘটিয়ে হচ্ছে চুম্বকত্ব নষ্ট করা যেতে পারে। ওকে, নেক্সট চলে আসো, বলেছে ফিউজ তারের কার্যনীতি লেখো। তো ফিউজ তার নিম্ন গলনাঙ্কে বা নিম্ন তাপমাত্রায় সহজেই কিন্তু গলে যায়। যখন অতিরিক্ত তড়িৎ প্রবাহ ফিউজ তারের মধ্যে থেকে যায় তখন এটিতে তাপ উৎপন্ন হয়, এবং অল্প তাপ উৎপন্ন হতেই কিন্তু এটা যে পরিমাণ তাপ সহ্য করতে পারে তার থেকে বেশি তাপ উৎপন্ন হলেই কিন্তু এটা গলে যায়, এবং এটা অনেক কম তাপমাত্রায় থাকে। ওকে, এবং যার ফলে কি হয়, আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতির যে ধারণ ক্ষমতা থাকে, যে যন্ত্রপাতি হচ্ছে যে মানে
বৈদ্যুতিক ভোল্টেজে বা বলতে পারি বৈদ্যুতিক কারেন্টে চলতে পারে, তার থেকে বেশি গেলে কি সেটা নষ্ট হতে পারে। তার ফলে ফিউজ থাকার জন্য আমাদের কিন্তু ওটা যখনই মানে কেটে যায়, মাঝখান থেকে ছিঁড়ে যায় বলতে পারো, বা বিচ্ছিন্ন হয়ে যায় বর্তনী থেকে, তখন কিন্তু আমাদের যে যন্ত্রপাতি ইলেকট্রিক হচ্ছে পাখা বলো বা হচ্ছে ফ্রিজ, এসি, টিভি যা যা আছে এগুলো কিন্তু হচ্ছে সুরক্ষিত থাকে। ওকে, নেক্সট চলে আসো 6 নম্বর। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হওয়ার কারণ কি? তো বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হয় কারণ এটা হচ্ছে অনেক উচ্চ গলনাঙ্ক বা হচ্ছে উচ্চ তাপেও কিন্তু এটা গলে না, কারণ এর গলনাঙ্ক হচ্ছে অনেক উচ্চ হয়, যে কারণে অনেক উঁচু মানে অনেক বেশি তাপ এর মধ্যে উৎপন্ন হলেও কিন্তু এটা গলে না, এবং সেই কারণেই কিন্তু বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হচ্ছে টাংস্টেন দিয়ে তৈরি হয়। ওকে, আচ্ছা, তারপর এখানে দেখো পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো। তো দেখো যে সকল শক্তি প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় এবং পরিবেশের ক্ষতি করে না তাকে পরিবেশ বান্ধব শক্তি বলে। ঠিক আছে, এখানে কমাটা একটু আগে পড়ে গেছে, এখানে কমাটা এই জায়গাটায় হতো। ওকে, নাও বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা চলে আসি, তো বৈশিষ্ট্য দেখো পরিবেশ বান্ধব শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি পুনর্নবীকরণযোগ্য ও দূষণমুক্ত। তাহলে এই যে শক্তিগুলো প্রত্যেকটাই কিন্তু পুনর্নবীকরণযোগ্য, মানে পুনরায় হচ্ছে ব্যবহার করা যায়, এবং দূষণ মুক্ত, এগুলোর জন্য কিন্তু পরিবেশ দূষিত হয় না, তাই না? আমরা প্রত্যেকে সৌরশক্তির ব্যবহার কম বেশি হচ্ছে দেখেছি বা হচ্ছে জানি, তো এর ফলে কিন্তু পরিবেশ কোনো রকম ভাবে দূষিত হয় না। আচ্ছা, তারপরে কি আছে দেখো, এটি প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায়। তো এখানে সৌরশক্তি বা হচ্ছে বায়ু শক্তি আমরা যাই বলি না কেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায়। তারপরে লাস্ট কোয়েশ্চেন কি আছে, 8টা স্কুলে যাতায়াতের পথে বা বাড়িতে দেখেছো এমন 3টি জীবাশ্ম জ্বালানির ব্যবহার নেব। তো রান্নার গ্যাস এলপিজি, যানবাহনের পেট্রোল এবং ডিজেল, এবং বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহার করা। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের জীবাশ্ম জ্বালানির হচ্ছে ব্যবহারের ফলে হচ্ছে হয়। তো স্টুডেন্ট, আই হোপ প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝে গেছো, কোনো রকম প্রবলেম হয়নি। আর যদি হচ্ছে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কোথায় কোন জায়গাটা বুঝতে প্রবলেম হচ্ছে। আর ক্লাসগুলো অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক করবে, এবং তার সাথে সাথে তোমাদের ব্যাচমেট যারা আছে, বন্ধু যারা আছে তাদের সাথে শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, চলো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।